আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 3 দিন ধরে বাংলাদেশে যে ভয়াবহ বন্যা, এটাকে আমাদের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বা উপদেষ্টা তিনি বলতে চাচ্ছেন যে এটা প্রাকৃতিক বন্যা। আসলে এটা প্রাকৃতিক বন্যা নয়, যদিও তিনি বিষয়টা তো না বুঝে বলেছেন। কারণ তিনি বলছেন যে পানি তো আসমানে থাকে না, ওজন তো আর আসমানে থাকে না, ওজন তো পাটিতে থাকে, ওজন তো এতে থাকে, সুতরাং ভারত মানে ওজন। তো উনি আসলে বিষয়টা না বুঝে বলেছেন। আগে আমাকে বুঝতে হবে যে এটা ভারতের সাথে আগ্রাসন নীতি। তো আমাদের এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে কত কয়েকদিনের এটা 15 দিন এটা বুঝতে হবে। গত 15.5 বছর ধরে ভারত আমাদেরকে মানে শোষণ করে আসছে, এবং ভারত আমাদের তার আধিপত্য এবং সাম্রাজ্য নীতি প্রয়োগ করার জন্য, নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য, সে আমাদেরকে একটা মার্কেট হিসেবে তৈরি করার জন্য হাসিনা সরকারকে সর্বসাকুল্যে সর্বপ্রকার সাহায্য করেছে এবং তাদের সামরিক শক্তি দিয়েও সাহায্য করেছে। এবং আমরা যেটা জানি, ওপেন সিক্রেট যে ভারতীয় সৈন্যবাহিনী বাংলাদেশে আপনার সামরিক ক্ষেত্রে চাকরি করত, এটা ওপেন সিক্রেট বিষয়, সবাই জানে। তো এই ধরনের অপকর্ম দিয়ে ভারত মূলত কেন করেছে? ভারত চায় সে তার সাম্রাজ্যবাদ নীতিকে প্রতিষ্ঠা রাখতে, যেন বাংলাদেশে তার সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত থাকে। রিসেন্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে পড়ে যখন হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায়, তখন ভারত সরকার বেকায়দায় পড়ে যে তার এই মার্কেট বুঝে থাকবে না। সে মার্কেট প্রতিষ্ঠা করার জন্য প্রথমত আবার শেখ হাসিনাকে কোনো প্রদেশে কয়েকটা পরিকল্পনা গ্রহণ করে, ইন্ডিয়ার মিডিয়াগুলোতে মিথ্যাচার শুরু করে, এবং এরপরে আমাদের তাদের র এজেন্টদের দ্বারা বাংলাদেশে আপনার কয়েকটা বিপ্লব ঘটানোর চেষ্টা করে, সামরিক বাহিনী বিপ্লব ঘটার চেষ্টা করে, এবং পুলিশ বাহিনীকে তাদের যোগদান থেকে বিরত রাখার চেষ্টা করে। এরপরে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে দ্বারা বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করে। এরপরে হিন্দুত্ববাদের দ্বারা হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করে, তার র এজেন্টের দ্বারা অগ্নিসংযোগ করে সেখানে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করে। সব কিছু তার বৃথা দেয়। এত কিছু বৃথা দেওয়ার পরে ভারত সরকার সে চিন্তা করলো যে সে এখন কি করবে। তখন হাসিনা সরকারে আপনার আলোচনার মাধ্যমে তখন হাসিনা সরকার একটা পরিকল্পনা তৈরি করে, যে হাসিনা সরকার তখন বলেছিল যে এই দেশকে ডুবে মারার জন্য। যদিও এটা ভারতের নিয়মিত প্রত্যেক বছরের পরিকল্পনা একটা অংশ। ভারত প্রত্যেক বছর এক একটা ড্যাম নির্দিষ্ট সময়ে ছেড়ে দেয়। এর প্রধান কারণ হচ্ছে, যদি সে তার ড্যামে পানি অর্থাৎ সারা বছর ড্যামে পানি সঞ্চয় করে রাখে, শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে রাখে, আর যখন বর্ষার মৌসুম আসে তখন সে পানিকে সঞ্চয় করতে থাকে। যখন সে দেখে যে ওভারফ্লো হয়ে যায় এবং অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে যায়, যখন সেটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত, তখন হঠাৎ করে একযোগে সমস্ত গেটগুলো খুলে দিয়ে সমস্ত পানিগুলো একযোগে বাংলাদেশের দিকে প্লাবিত করে। এতে করে বাংলাদেশের বিশাল অংশ প্লাবিত হয়ে যায় এবং সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়। এবং এতে কি হয়, প্রথমত বাংলাদেশের কৃষকদের বুনিয়াদ ধ্বংস হয়ে যায়, মানে কৃষকদের যে অর্থনৈতিক অবকাঠামো সেটা পুরো ধ্বংস হয়ে যায়। তাদের বাড়িঘর এবং খ্যাতি, তাদের গবাদি পশু সব কিছু ধ্বংস হয়ে যায়। আর ফলে আমাদের দেশে যে উৎপাদন যখন হয় না, তখন সেটা আমরা ভারত থেকে আমদানি রপ্তানি করে থাকি। আর এইভাবেই মূলত ভারতের একচেটিয়া মার্কেট বাংলাদেশে তৈরি হয়, যার ফলে আমরা বাংলাদেশে একসময় রসুন পেঁয়াজ যদিও আমাদের স্বনির্ভর ছিল একসময়, এখন দেখা গেছে আমরা ভারত নির্ভর হয়ে ভারত থেকে আমরা আমদানি করলে খাইতে পারি, নাহলে পারি না। বিষয়টা এমনই দাঁড়িয়েছে। আমাদের মাছে বাতালি বাঙালি একটা প্রবাদ ছিল, কিন্তু এখন সেই বাংলাদেশের পাতগুলোর কারণে, নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে পর্যাপ্ত খালে বিলে মাছ থাকে না। এখন আমরা আগের মতো মাছও এখন প্রথম অনেক সময় ইন্ডিয়া থেকে আমদানি করতে হয়। এইভাবেই মূলত ইন্ডিয়া তার একচেটিয়া মার্কেট বাংলাদেশে তৈরি করে। এখন যখন তারা পরাস্ত হলো, তখন তারা এটা একটা পরিকল্পনা তৈরি করলো যে পানি একযোগে হঠাৎ করে এক বছর এক একটা ড্যাম ছাড়ে। গত 20 বছরে দেখলাম যে তারা এক একটা ড্যাম ছেড়েছে। এখন যেটা ত্রিপুরা রাজ্যে যে ডুম্বুর ড্যামটা যেটা ছিল, সেটা হঠাৎ করে গত 3 দিন আগে তারা রাত্রে যখন বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়া শুরু করলো, তখনই তারা ছেড়ে দিল। কিন্তু তারা যদি আমাদের সাথে আন্তরিক হতো বা আমাদের প্রতি চিন্তা করতো, এটা যদি তারা পরিকল্পিত না হতো, তাহলে কী করতো,
স্বাভাবিক বৃষ্টিপাতের সময় স্বাভাবিক অবস্থায় পানি স্বাভাবিকভাবে ছাড়তো, যে পরিমাণ পানি আসতেছে সেই পরিমাণ পানি ছাড়ার কারণে আমাদের দেশে বৃষ্টিতে এত ফ্লাড হতো না, এত বন্যা হতো না, এবং এত মানুষের বসতি, এত মানুষের প্রাণহানি হতো না। মূলত তারা যখন সকাল থেকে সারাদিন পানি আটকে যখন ড্যাম ছিঁড়ে যাওয়ার উপক্রম হলে একদম ওভার ফ্লাড হয়ে গেল, যে পরিমাণ পানি হলে তারা বাংলাদেশকে প্লাবিত, ওই পরিমাণ পানি হলে তখন সাথে সাথে অ্যাট আ টাইম সমস্ত ড্যামগুলো খুলে দিল যাতে পুরো বাংলাদেশ ভেসে যেতে পারে, এবং তাই ঘটল। তো ভারতের এইগুলো একটা দ্বিতীয় পরিকল্পনা। ভারতের আরও যে পরিকল্পনা সামনে আসতে পারে, যে সমস্ত মোকাবেলা আমরা করতে হবে ছাত্র সমাজকে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের আমদানি ক্ষেত্রে তারা আমাদের যেমন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিতে পারে, তাদের জরুরি খাদ্যদ্রব্য চাল বন্ধ করে দিতে পারে, আদা রসুন পেঁয়াজ এগুলো বন্ধ করে দিতে পারে, এই যে তরকারি এগুলো বন্ধ করে দিতে পারে। যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো তারা আমদানি রপ্তানি বন্ধ করে দিতে পারে। রপ্তানি বন্ধ করে দিলে বাংলার মানুষের মাঝে একটা হাহাকার সৃষ্টি হবে, আর তখনই এই সুযোগে তাদের ফেতাত্তা যারা আছে, তাদের মানে এজেন্ট যারা আছে, ভারতীয় এজেন্ট তারা বা ভারতীয় দালাল যারা রয়েছে, দেশীয় দালাল রয়েছে, স্বদেশি দালাল, বিদেশি দালাল রয়েছে, তারা একত্রে একযোগে ফুসে উঠবে এবং আন্দোলন অবস্থা তৈরি করবে। এইভাবেই মূলত তারা চাইবে যে আমাদের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর প্রমাণ করা। তো আমাদের এই ক্ষেত্রে বেশ কয়েকটা পদক্ষেপ আমরা নিতে পারি। এক নম্বর হচ্ছে স্বল্পমেয়াদী বা তাৎক্ষণিক, আর দীর্ঘমেয়াদী। আমরা স্বল্পমেয়াদী যে পরিকল্পনাগুলো নিতে পারি, প্রথম কথা হচ্ছে আমরা বন্যা আমাদের পরে সর্বোচ্চ এই বছর আরও 56টা এরকম বিপর্যয় ফেলতে পারি, মানে 56টা ড্যামে 56 বার পানি ছেড়ে দিয়ে তারা আমাদেরকে ডুবিয়ে মারতে পারবে। এইটা হলো ভারতের, এরা সর্বোচ্চ পারবে। এর বিরুদ্ধে আমাদের কি করণীয় আছে? প্রথম কথা যে এখন আমরা ডাম্বুর ড্যামের যে পানিটা ছেড়ে দিলে পানির কারণে আমরা প্লাবিত হয়েছি, এবং সেকেন্ড টাইম তারা অন্য কোনো ড্যাম অথবা ফারাক্কা অথবা টিপাই ইত্যাদিতে যে কোনো একটা ড্রাম পানি ছাড়তে পারে, সাথে সুযোগ থাকবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, প্রথম যেটা কাজ সেটা হচ্ছে প্রাথমিক দুর্যোগ মোকাবেলার জন্য আমরা প্রত্যেকেই এগিয়ে আসতে হবে, সবাই একযোগে এগিয়ে আসতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের এখন পয় নিষ্কাশনের যে সমস্ত সম্ভাব্য যে সমস্ত এরিয়াতে তারা পানি ছাড়তে পারে, এবং পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, যে সমস্ত নদী নালাগুলোকে আমরা পরিষ্কার করে নিতে হবে যেন অতি দ্রুত পানি চলে যেতে পারে, সে ব্যবস্থা রাখতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের উদ্ধার তৎপরতার ক্ষেত্রে আমাদের টিম গঠন করে, এলাকা ওয়াইজ টিম গঠন করে সেখানে আগে থেকে সূর্য থাকতে হবে, এবং অর্থনৈতিক যে বিষয় সে আমাদের প্রত্যেকটা মানুষ যারা মানে বিপন্নস্তদের জন্য আলাদা তহবিল গঠন করে আগাম রাখতে হবে। আর এরপর আসেন আমাদের খাদ্যদ্রব্য আমদানি রপ্তানির বিষয়। আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা ভারতকে পরিপূর্ণরূপে বয়কট করলাম, যারা আমাদেরকে তাদের দাস হিসাবে রাখতে চায় এবং তাদের ক্রেতা হিসেবে বানাতে চায়, যারা আমাদের দেশে আমাদের ধ্বংস করে আমাদেরকে তাদের মার্কেট তৈরি করতে চায়, তাদের সমস্ত পণ্য বয়কট করে আমরা ভারতের অল্টারনেট যে কোনো রাষ্ট্র থেকে, হতে পারে চীন, হতে পারে মায়ানমার, হতে পারে পাকিস্তান, হতে পারে শ্রীলঙ্কা, হতে পারে আপনার ইরান ইত্যাদি যে কোনো রাষ্ট্র, যে সমস্ত রাষ্ট্র উৎপাদন করে এবং তার রবি শস্য বাজারজাত করে, তাদের থেকে আমরা কিনে নিয়ে আসতে হতে পারে। হয়তো এটা আমাদের 2-4 টাকা বেশি যেতে পারে, কিন্তু আমরা তবুও তাই করা উচিত এবং ভারতকে বাধ্য করা যেন এই জাতীয় আছে। 2 নম্বর বিষয়, আমরা ড্যামের বিষয়টা একটা বিষয় বলি যেটা বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আমাদের বিচার নালিশ করা বা মামলা করার অধিকার থাকে, যেন আন্তর্জাতিকভাবে ভারত আমাদের কাছে বাধ্য হয় যে আমাদের ন্যায্য হিস্যা দিতে বাধ্য হয়। এক্ষেত্রে ভারত এবং মোদী সরকারের প্রয়োজনে মানুষের উপর বন্যা চাপিয়ে দিয়ে মানুষ হত্যার অভিযোগ এড়িয়ে আন্তর্জাতিক আদালতে মামলা দিতে হবে, কারণ তারা প্রত্যেক বছর এই কাজটা করে থাকে এবং হাজার হাজার মানুষ গৃহবাড়ি সব কিছু ধ্বংস করে। এরপরে আমাদের থার্ড যে কাজ খুব দীর্ঘমেয়াদী, সেটা হচ্ছে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ফারাক্কা এবং যে সমস্ত ঝুঁকিপূর্ণ নদীগুলোতে বাঁধ আছে, ড্যাম আছে, সে সমস্ত ঝুঁকিপূর্ণ নদীগুলোতে আমরা ওদের অল্টারনেট আমাদের সীমান্তবর্তীতে ওরকম জলাশয় অবস্থান তৈরি করে আন্তর্জাতিক যে কোনো যারা ড্যাম নির্মাণ করে তাদের সাথে পরিকল্পনা করে আমাদেরকে সেইখানে নতুনভাবে ড্যাম চিন্তা করে। এখন এই টাকা এত টাকা আসবে কোত্থেকে? আমাদের 18 কোটি জনগণ যদি আমরা 10 টাকা করে ডোনেট করি, তাহলে আমরা 180 কোটি টাকা আসে।
আর যদি আমরা যদি মনে করেন 100 টাকা করে দিই, তাহলে 18,000 কোটি টাকা বা 1800 কোটি টাকা। আর যদি আমরা 1000 টাকা করে দিই, তাহলে আমাদের হবে 1,80,000 কোটি টাকা, যা দ্বারা আমাদের 2-4টা বাঁধ নির্মাণ করা পসিবল। এখন এই টাকাটা আপনি কীভাবে কালেকশন করবেন? সরকার রাষ্ট্রীয়ভাবে যদি বলে যে আমি পারাক্কা অথবা টিপাই অথবা আপনার এই সমস্ত ড্যামের জন্য আমরা এই পরিকল্পনা গ্রহণ করছি, চীন সরকার বা যে কোনো সরকারের সাথে আমাদের চুক্তি হওয়ার পরে যদি বলে এর জন্য অর্থায়ন করার জন্য একটা ডোনেট বা একটা অ্যাকাউন্ট দেখায়, তাহলে দেখবেন যে যা পারেন 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 50,000 টাকা পর্যন্ত একটা ডোনেট সুযোগ থাকে। এরকম যদি রাখা হয়, তাহলে দেখা গেছে যে আমি মনে করি মানুষ স্বেচ্ছায় বিকাশ, মোবাইল, রকেট সবগুলো থেকে পে করার সুযোগ থাকে। বিষয়টা যদি এরকম থাকে, হ্যাঁ, তাহলে দেখবেন যে সব জায়গা থেকে আমরা এত বেশি ডোনেট হবে যে আমাদের একটা নয় বরং কয়েকটা ড্যাম তৈরি করা পসিবল। এটা ওই ধরনের মানসিকতা বা টেন্ডেন্সি বর্তমানে আমাদের মানুষের মধ্যে বিদ্যমান। তাই আমি যারা সরকার নীতি নির্ধারক, আমি ছোটো মানুষের বলছি, তাদের কাছে বিনীতভাবে বলছি যে আপনারা এই বিষয়টি ভেবে দেখেন। আর আমাদের এই পরিকল্পনাগুলো যদি করেন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে আমরা ভারতের সমস্ত আগ্রাসনকে রুখে দিয়ে আমরা ইনশাল্লাহ মাথা উঁচু দিকে দাঁড়াবো। আমাদেরও ভারতের অল্টারনেট 56টা ড্যাম প্রয়োজন। যদি 56টা আমরা ড্যাম করি, তাহলে আমাদের কী হতে পারে? প্রত্যেকটা ড্যামে আমাদের ওখানে মৎস্য চাষ করে আমাদের কৃষক জেলেদের জীবন জীবিকার ব্যবস্থা করতে পারি এবং সেখানে সেচ দিয়ে আমাদের সবিশেষ উৎপাদনের ব্যবস্থা করতে পারি। সব কিছু আমাদের নিয়ন্ত্রিতভাবে আমরা যে পরিমাণ জায়গা, সেই পরিমাণ জায়গাতে যদি আমরা করে থাকি, তাহলে দেখা গেছে যে আমাদের চাহিদার তুলনায় হাজার গুণে বেশি আমরা উৎপাদন করতে পারবো এবং আমরা আমদানিমুখী থেকে রপ্তানিমুখী উন্নীত হতে পারবো। তাই আমি সত্য মানুষ হিসেবে ছোটো জ্ঞানে আমি শুধু যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, যারা দেশ রাষ্ট্রনীতি নির্ধারক আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা বিষয়টি ভেবে দেখবেন এবং সাধারণ জনতাকে বলবো যে আপনারা এগিয়ে আসুন। আমার দেশ আমি গড়ি, আমার জাতিকে নিরাপদ করি। আসসালামু আলাইকুম।